নমস্কার, গভর্নমেন্ট ফান্ডার্স চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যেটা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, সিসিএ রুলস 1965। এই রুলের ব্যাপারে একটা ওভারভিউ দেবো, নট এক্সস্টিভ আলোচনা, এক্সস্টিভ কিছু মানে ইন ডিটেলস কিছু বলছি না, জাস্ট একটা ওভারভিউ, যেটা শুনে আপনারা একটা এর সারমর্ম করতে পারবেন যে অ্যাকচুয়ালি কী বলা আছে, সিসিএ রুলে বলা কি আছে। তো সেইটা খুব ইম্পর্টেন্ট, এবং হচ্ছে যে এইখান থেকে প্রচুর এমসিকিউ আসে, তো এইগুলো জানলে মোটামুটি সেগুলো সলভ করা যাবে, তবে ইন ডিটেলস নয়। ইন ডিটেলসের জন্য আমি পরবর্তীকালে আরও একটা ভিডিও করব, যাতে প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা রুল, এখানে অনেক বড় বড় রুলও আছে, তো সেই রুলগুলো আলাদা আলাদা করে ডিসকাস করব সেখানে। আর এরপরে আমি আরেকটা করব, সেটা হচ্ছে সিসিএর ওপর এমসিকিউ এর বেশ কয়েকটা ভিডিও করব, একটা ভিডিওতে হবে না, বেশ কয়েকটা ভিডিও করব। তো আজকের আমাদের যেটা টপিক সেটা হচ্ছে সিসিএ রুল 1965। এর 9টা পার্ট আছে। পার্ট 1 জেনারেল প্রভিশন, পার্ট 2 ক্লাসিফিকেশন, পার্ট 3 appointing authority, part 4 suspension, part 5 is penalties and disciplinary authorities, part 6 procedure for imposing penalty, part 7 appeals, part 8 revision and review, and part 9 miscellaneous. তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই রুলটা অ্যাকচুয়ালি it basically deals with the classification of the employment, কত ধরনের পোস্ট হয় সেই ব্যাপারে কথা বলছে, আর তার থেকেও বেশি এটা পেনাল্টি নিয়ে কথা বলছে, ডিসিপ্লিনারি প্রসিডিংস নিয়ে, শাস্তি বিধান নিয়ে এইটা আলোচনা করছে। তাহলে প্রথম পার্টের ব্যাপারে বলি, জেনারেল প্রভিশন। আমি এটা ইংরেজি আর বাংলা মিলিয়ে আর কি বলছি। দ্য প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট সিএজির সঙ্গে আলোচনা করে আর কনস্টিটিউশন দেখে তারপরে গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য কিছু রুলস সেট করেছে, ঠিক আছে? সেই রুলগুলো হচ্ছে এইগুলো। 1965 থেকে 1965-এর 1 ডিসেম্বর থেকে এর এফেক্ট। সিসিএ মানে কি? সেন্ট্রাল সিভিল সার্ভিস, ক্লাসিফিকেশন, কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল। ক্লাসিফিকেশন, যেটা আমি আগেই বললাম কত রকমের এমপ্লয়মেন্ট হয়, সেইটা ক্লাসিফিকেশন এখানে হবে। কন্ট্রোল মানেই হচ্ছে ডিসিপ্লিনারি প্রসিডিংস, না হলে তো কন্ট্রোল হবে না। এবং অ্যাপিল, কারণ অনেক সময়তে কি হয়, যে শাস্তিটা দেওয়া হলো কন্ট্রোল করার জন্য, যে ডিসিপ্লিনারি প্রসিডিংসটা দেওয়া হলো, সেটা সেই ইনকামবেন্ট, সেই এমপ্লয়ি মনে করছে সেটা যথাযোগ্য হলো না, সেইটা ইজ নট জাস্টিফাইড, তখন তার এগেনস্টে অ্যাপিলও করতে পারে। সেই অ্যাপিল করারও অনেক পদ্ধতি আছে, সেই অ্যাপিলকে বিচার করারও অনেক পদ্ধতি আছে, দ্যাট ইজ রিভিশন হবে, রিভিউ হবে, কিভাবে কি হবে তার একটা ওভারভিউ। আচ্ছা, প্রথমে জানতে হবে যে অ্যাপয়েন্টিং অথরিটি, ঠিক আছে? রুল নাম্বার 2-এ যেটা রুল নাম্বার 1 হচ্ছে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট, যেটা আমি বলে দিলাম যে সিসিএ রুলের মানে কি, আর হচ্ছে এটা কবে কমেন্স হয়েছে, 1 ডিসেম্বর 1965 থেকে। এবার তার পরের রুলটা, 2 নম্বর রুল হচ্ছে ইন্টারপ্রিটেশনে কী কী আসছে। অ্যাপয়েন্টিং অথরিটি, ডিসিপ্লিনারি অথরিটি, গভর্নমেন্ট সার্ভেন্ট, এরা কারা? গভর্নমেন্ট সার্ভেন্ট হচ্ছে খুব সোজা কথায় যে লোকটা গভর্নমেন্টে কাজ করছে, গভর্নমেন্টের হয়ে যে লোকটা কাজ করছে, গভর্নমেন্ট থেকে মাইনে পাচ্ছে, সেই হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্ট। তো তার মধ্যে কি প্রবেশন আসে? প্রবেশন মানে কি? প্রবেশন হচ্ছে টেস্টিং পিরিয়ড, যে সময় শিক্ষানবিশ, যে সময় সে কাজ শিখছে, চাকরিতে ঢুকেছে কিন্তু
কাজ শিখছে, তখনও সে পাকাপোক্ত হয়নি। সেই সময়টা কি আসবে? বা টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট হলে কি সে আসবে? হ্যাঁ আসবে, সব আসবে, ঠিক আছে। কিন্তু আসবে না কে? যে শর্ট টার্ম পিরিয়ডের জন্য হায়ার করা হচ্ছে যাকে, কিংবা রিটায়ার্ড এমপ্লয়ি, তারা কিন্তু আসবে না। বাকি সবাই যারা গভর্নমেন্টে হয়ে কাজ করছে, গভর্নমেন্টের থেকে বেতন পাচ্ছে, তারা সবাই আসবে। এবার অ্যাপয়েন্টিং অথরিটিকে যে তাকে চাকরি দিচ্ছে সেই হচ্ছে তার অ্যাপয়েন্টিং অথরিটি। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন গ্রুপ বি, গ্রুপ সি, আগে তো গ্রুপ ডি ছিল, এখন আর নেই, এখন সি এর সঙ্গে মার্জ হয়ে গেছে। তো এটা এটা হয়ে গেছে, মানে 6 পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী গ্রুপ সিটা, গ্রুপ সি এ যে পোস্টগুলো ছিল, পিওন ছিল, ডাফট্রি ছিল, আরও অনেক পোস্ট ছিল, সেগুলো সব এমটিএস বলে গ্রুপ সিতে মার্জ হয়ে গেছে, ঠিক আছে। তো সেটার অর্ডারও আছে, যতদূর সম্ভব 2022 সালের 4 জুনে একটা এরকম অর্ডার বেরিয়েছিল যাতে কথা বলা আছে। যাই হোক, তো এখন যে এই ABC এই 3টে গ্রুপ আছে, তো BC গ্রুপকে কে নির্বাচন করে, কে অ্যাপয়েন্টিং অথরিটি? তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য অফিস, হেড অফ দ্য ইনস্টিটিউট, যে অর্গানাইজেশনে যা আছে সেই তার অ্যাপয়েন্টিং অথরিটি। আর গ্রুপ এর ক্ষেত্রে কখনো মিনিস্ট্রি, কখনো ইউপিএসসি, কখনো প্রেসিডেন্ট, এরকম অ্যাপয়েন্টিং অথরিটি। তো কখন কি হবে সেটা তার রিক্রুটমেন্ট রুলে লেখা থাকবে, সেটা তার যে সেই অর্গানাইজেশনে বাইলজে লেখা থাকবে, ঠিক আছে। তো এরকমভাবে অ্যাপয়েন্টিং অথরিটি নির্বাচনে যে চাকরি দেবে সে হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি। ডিসিপ্লিনারি অথরিটি তাহলে সাধারণত দেখা যায় যে যে অ্যাপয়েন্ট করে সেই ডিসিপ্লিনারি মানেটা কি? ডিসিপ্লিনারি হচ্ছে যে শাস্তি দিতে পারে, একটা গভর্নমেন্ট এমপ্লয়িকে, সে হচ্ছে সেই গভর্নমেন্ট এমপ্লয়ি ডিসিপ্লিনারি অথরিটি, ডিসিপ্লিন শেখাচ্ছে যে, ঠিক আছে। আর সেটা কে হয়? সাধারণত দেখা যায় সেটা অ্যাপয়েন্টিং অথরিটি হয়, ঠিক আছে। এরপর হচ্ছে শিডিউল কি? আ লিস্ট অ্যাটাচ টু দ্য রুলস গিভিং মোর ডিটেলস, ঠিক আছে। তো মানে এটাতে কি বলা হয় শিডিউলে? অ্যাকচুয়ালি মানে ইট টেলস হুইচ জব বিলংস টু হুইচ ক্লাস, ঠিক আছে। গ্রুপ এর কি কাজ, বি এর কি কাজ, সি এর কি কাজ, মোটামুটিভাবে যেটা বলা থাকে সেটা হচ্ছে শিডিউল। সার্ভিস রুলস, যে রুলগুলো গভর্নমেন্ট এমপ্লয়ির রিক্রুটমেন্ট, তার প্রমোশন, তার রিমুভাল, এইগুলোকে ম্যানেজ করে, যে রুলগুলো, সেগুলোই হচ্ছে তার সার্ভিস রুল। আর আরেকটা বিষয় জানতে হবে যে ট্রিবিউনাল কি? ট্রিবিউনাল হচ্ছে একটা স্পেশাল কোর্টের মতো, ঠিক আছে। তার কাছে কোর্টের পাওয়ারই থাকে, কিন্তু সেগুলো সব কেস কিন্তু হ্যান্ডেল করে না, সেটা শুধুমাত্র সার্ভিস রিলেটেড কেস হ্যান্ডেল করে, যেমন সাসপেনশন, ডিমোশন, রিমুভাল, এই সব কেসগুলো সে হ্যান্ডেল করে, ঠিক আছে। মানে কেউ হয়তো কোনো ক্রিমিনাল প্রসিডিংস করলো, মানে কেউ হয়তো কোনো ক্রিমিনাল অফেন্স করলো, সে হাইকোর্টে না গিয়ে যদি এখন বলে যে আমি ট্রিবিউনালের কাছে যাব, তাহলে কি হবে? না, তাহলে হবে না। সার্ভিস রিলেটেড কেস হতে হবে, তাহলেই হবে। যেমন হচ্ছে ক্যাট কি? সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল। তো এই হচ্ছে ট্রিবিউনাল, যেখানে কিনা অ্যাপিল করতে পারে। একটা গভর্নমেন্ট এমপ্লয়ির সঙ্গে কিছু একটা অন্যায় হয়েছে, সে মনে করছে সে কোথাও তো একটা গিয়ে অ্যাপিল করবে, তো সে এই কোর্টের মতন যে প্রসিডিংস যারা ফলো করে সেই ট্রিবিউনালে গিয়ে সে অ্যাপিল করতে পারে। এবার রুল 3 কি বলছে? তাহলে রুল 3 বলছে অ্যাপ্লিকেশন। এই রুলটা বলছে যে
এই রুলগুলো, এই যে সিসিএ রুল, এগুলো কাদের ওপর অ্যাপ্লিকেবল আর কাদের ওপর অ্যাপ্লিকেবল নয়, এই ব্যাপারে আলোচনা করছে। কাদের ওপর অ্যাপ্লিকেবল এগুলো? অল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ এক্সেপ্ট দোজ ইন স্পেশাল সার্ভিসেস, তাছাড়া সবার ওপর এটা, সব সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ির ওপর এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এমনকি যারা প্রবেশনে আছে, টেম্পোরারি স্টাফ, যাদের কনফার্মেশন এখনো হয়নি, অ্যাওয়েট করছে কনফার্মেশন, তাদের সবার ওপর এই রুলটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? যেমন হচ্ছে যে তুমি যদি কেউ যদি এলডিসি কোনো গভর্নমেন্ট অফিসে যদি এলডিসি পোস্টে প্রবেশনে থাকে, তাহলে তার ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল হবে? হ্যাঁ, তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো কার ক্ষেত্রে হবে না? রেলের এমপ্লয়ীদের ক্ষেত্রে হবে না, কারণ রেলের নিজস্ব আলাদা রুল থাকে। ঠিক আছে? আইএএস, আইপিএস, আইআরএস, আইইএস, এই যে অল ইন্ডিয়া সার্ভিস আছে, মানে এআইএস, অল ইন্ডিয়া সার্ভিস যেগুলো আছে, তার মধ্যে আইএএস, আইপিএস সবই পড়ছে, তাদেরও আলাদা নিজস্ব রুল আছে, কন্ডাক্ট রুলস আছে। তো তাদেরও কিন্তু এই রুল অ্যাপ্লাই হবে না। ইউনিয়ন টেরিটরির আন্ডারে যে এমপ্লয়িরা আছে তাদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই হবে না। ঠিক আছে? যদিও সেক্ষেত্রে একটা ব্যাপার আছে যে প্রেসিডেন্ট যদি বলে যে না তাদের ক্ষেত্রে এই রুল অ্যাপ্লাই করা যাবে, তাহলে হবে, মানে জেনারেল কেসে হবে না। ঠিক আছে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তার যে এমপ্লয়িরা আছে তাদের ক্ষেত্রেও হবে না, কারণ সাধারণত কোর্টের নিজস্ব আলাদা রুল থাকে। ঠিক আছে? এরপর দেখা যাবে যে সিসিএ রুলসে রুল 4, 5, 6, 6A, 7, এইগুলো সব পোস্টের ক্লাসিফিকেশান নিয়ে কথা বলছে। কী কী পোস্ট আছে? ABC, এই 3 ধরনের ক্যাটাগরি আছে, এই 3 ধরনের পোস্ট আছে, এগুলো নিয়ে কথা বলছে। তারপরে অল ইন্ডিয়া সার্ভিস কি, এগুলো নিয়ে কথা বলছে। ঠিক আছে? তবে 7 নম্বর রুলটা খুব জানা দরকার। ওগুলো নিয়ে, এগুলো খুব মানে ব্রডলি একটু দেখে নিলেই হবে, খুব খুঁটিয়ে পড়ার এগুলো দরকার নেই। এখান থেকে যে খুব মারাত্মক কিছু কোশ্চেন আসে বা সেগুলো খুব শক্ত আসে, এরকম কোনো ব্যাপার না, এগুলো একটু দেখে নিলেই পারা যাবে। 7 নম্বর রুলটা হাউএভার, এটা কিন্তু বলছে যে জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের কথা বলছে, ফলে এটা একটু জানার দরকার। জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসটা হচ্ছে ABC গ্রুপেরই সার্ভিস, কিন্তু এটা কোনো স্পেসিফিক সার্ভিসের অন্তর্গত নয়, যেমন আইএসের অন্তর্গত নয়, আইএফএসের অন্তর্গত নয়, আইপিএসের অন্তর্গত নয়, কোনো রেলের অন্তর্গত নয়, কোনো স্পেসিফিক সার্ভিসের অন্তর্গত নয়। কিন্তু জেনারেলি সেটা কিন্তু গ্রুপ A, গ্রুপ B বা গ্রুপ C এর মানে অন্তর্গত সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস। সে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই মাইনে পাচ্ছে, কিন্তু সে অল ইন্ডিয়া সার্ভিসের অন্তর্গত নয়, এরকম যে পোস্টগুলো। ঠিক আছে? যেমন কোনো একটা মিনিস্ট্রিতে হয়তো একজন ব্যক্তি গ্রুপ B পোস্টে, সেকশন অফিসার পোস্টে সে কাজ করছে। ঠিক আছে? কিন্তু সে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসের অন্তর্গত নয়, CSS এর অন্তর্গত নয়। তাহলে সে কোন রুলের আন্ডারে পড়বে? রুল 7 আন্ডারে পড়বে। তার মানে তার চাকরিটা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, তার মানে সে জেনারেল সেন্ট্রাল সার্ভিস অফিসার। ঠিক আছে? এই যে অটোনমাস বডি আছে, এত যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এত যে অটোনমাস বডি আছে, তার যে অফিসাররা, তারাও কিন্তু তার যে এমপ্লয়িরা আর কি, অফিসার মানে অফিসার স্টাফ সবই, তার যে এমপ্লয়িরা, তারা কিন্তু সবাই এই জেনারেল সেন্ট্রাল সার্ভিসের অন্তর্গত, যদি না তাদের বাইলজে অন্য কিছু লেখা থাকে। সাধারণত থাকে না, কিন্তু যদি না লেখা থাকে তাহলে তারা জেনারেল সেন্ট্রাল সার্ভিসে অন্তর্গত হবে। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় বলে রাখা যায় যে
দ্য অ্যাপয়েন্টিং অথরিটি ইজ দ্য পার্সন or authority who can officially give someone a government job. ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 3-তে যেটা বলা হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি কে হবে, আমি সেই ব্যাপারে বলছি। যে অ্যাপয়েন্টিং অথরিটি আমি আগেই বললাম ছোট করে, যে কিনা চাকরিটা দিচ্ছে সে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোথায় লেখা থাকবে অ্যাপয়েন্টিং অথরিটি কে হবে? একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তার অ্যাপয়েন্টিং অথরিটি কে হবে, কোথায় লেখা আছে? এটা তার রিক্রুটমেন্ট রুলসে লেখা থাকবে, ঠিক আছে। এবং এটা কিন্তু সেই পোস্ট স্পেসিফিক হবে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পে লেভেল তো সব জায়গায় সমান নয়। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পে লেভেল 7 থেকে 13 পর্যন্ত সবই হতে পারে, আমি সবই দেখেছি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা রিক্রুটমেন্ট রুলস কিন্তু আলাদা, প্রত্যেকের অ্যাপয়েন্টিং অথরিটিও কিন্তু আলাদা, প্রত্যেকের ডিসিপ্লিনারি অথরিটিও অবভিয়াসলি তাহলে আলাদাই হবে। তো অ্যাপয়েন্টিং অথরিটি তাকে অ্যাপয়েন্ট করে, আর ডিসিপ্লিনারি অথরিটি তাকে সাসপেন্ড করতে পারে, তাকে পেনাল্টি ইম্পোজ করতে পারে, তাকে রিমুভ করতে পারে বা ডিসমিস করতে পারে। তো গ্রুপ বি আর সি এর ক্ষেত্রে সাধারণত হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা তার অ্যাপয়েন্টিং অফিসার সেই ডিপার্টমেন্টের যে থাকে সেই তার অ্যাপয়েন্টিং অথরিটি হয়। আচ্ছা, যেটা আমি আগেও বললাম যে গ্রুপ এর ক্ষেত্রে মানে উচ্চপদস্থ এমপ্লয়ীদের ক্ষেত্রে, গ্রুপ এ এমপ্লয়ীদের ক্ষেত্রে সাধারণত কোনো সিনিয়র অফিসার, মিনিস্ট্রির কোনো সিনিয়র অফিসার সে অ্যাপয়েন্টিং অথরিটি হয় কিংবা প্রেসিডেন্ট হয়। আচ্ছা, এই যে প্রেসিডেন্টের নাম বারবার আসছে, এটা কেন আসছে? কারণ এই যে মিনিস্ট্রির কেউ যদি তার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হয়, অ্যাপয়েন্টিং অথরিটি হয়, কোনো হয়তো ডিরেক্টর, তার অ্যাপয়েন্টিং অথরিটি দেখা গেল যে জয়েন্ট সেক্রেটারি বা এএস, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো এটা কোথায় লেখা থাকবে? আবার বলছি, এটা কিন্তু তার রিক্রুটমেন্ট রুলসে লেখা থাকবে, ঠিক আছে, তার রিক্রুটমেন্ট রুলসে লেখা থাকবে। আর এটা তো রিক্রুটমেন্ট রুলসটা হলো সেই অর্গানাইজেশন স্পেসিফিক, কিন্তু জয়েন্ট সেক্রেটারি কী করে জানতে পারছে যে সে অ্যাপয়েন্টিং অথরিটি? তাকে প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্টের ভূমিকা, তাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাকে ডেলিগেশন অফ পাওয়ার করে রেখেছে, এই পাওয়ারটা তাকে দিয়ে রেখেছে, সেই জয়েন্ট সেক্রেটারিকে দিয়ে রেখেছে, বলে রেখেছে যে তুমি অমুক অর্গানাইজেশনের ডিরেক্টরকে তুমি অ্যাপয়েন্ট করতে পারবে। আর অর্গানাইজেশনের ডিরেক্টর কী করে জানছে? কারণ তার রিক্রুটমেন্ট রুলসে আছে। আচ্ছা, এই গেল অ্যাপয়েন্টিং অথরিটি। এবার আসছি সাসপেনশন, পার্ট 4। এবার সাসপেনশন ইজ ইটসেলফ, সাসপেনশন আর পেনাল্টিটা খুব বড় চ্যাপ্টার, আমি খুব খুব ছোট্ট করে বলার চেষ্টা করছি আর কি। সাসপেনশন মিনস টেম্পোরারিলি স্টপিং আ গভর্নমেন্ট সার্ভেন্ট ফ্রম ওয়ার্কিং। টেম্পোরারিলি তাকে তার কাজ থেকে বিরত করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ ইউজুয়ালি তারা কিছু ভুল করেছে, ঠিক আছে, এবং সেই ভুলের জন্য তার এগেনস্টে ইনভেস্টিগেশন চলছে, তার এগেনস্টে অনুসন্ধান চলছে, ঠিক আছে। এই যে প্রসেসটা, তার এগেনস্টে যে একটা ইনভেস্টিগেশন চলছে, সেই প্রসেসটাতে যাতে সে কখনোই কোনো বাধা সৃষ্টি না করতে পারে, ইনফ্লুয়েন্স না খাটাতে পারে, তার জন্য তাকে যতদিন অনুসন্ধানটা চলছে ততদিন পর্যন্ত তাকে তার কাছ থেকে সরিয়ে রাখা হয়, তারই নাম হলো সাসপেনশন। তাহলে কখন তাকে সাসপেন্ড করা যাবে? যখন প্রাইমা ফেসি এভিডেন্স, প্রাইমা ফেসি মানে কি? প্রাইমা ফেসি মানে হচ্ছে প্রাথমিকভাবে যখন দেখা যাচ্ছে যে তারা কিছু একটা ভুলভ্রান্তি করতে গিয়ে ধরা পড়ে গেল, ঠিক আছে,
কেউ হয়তো ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গেছে, সরাসরি ধরা পড়ে গেছে, ক্যামেরায় ধরা পড়েছে, বা কেউ দেখে ফেলেছে চাক্ষুষ, এরকম কোনো সাক্ষী আছে, তাহলে তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করে দেওয়া যাবে। তারপর তার উপর এনকোয়ারি শুরু হবে। কিংবা তার সে হয়তো দেখা যাচ্ছে যে এলটিসিতে গেছে, বা কোনো অফিসার হয়তো কোনো ট্রেনিংয়ে গেছে বা কোনো অফিসিয়াল ট্যুরে গেছে, এবং এসে একটা হয়তো ফলস বিল ক্লেম করেছে, একটা ভুয়ো বানানো বিল একটা জমা দিয়ে দিয়েছে অ্যাকাউন্টসে। তাহলে সেটা যদি ধরা পড়ে, প্রাথমিক ইনভেস্টিগেশন মানে প্রাথমিকভাবে সেটা যদি ধরা পড়ে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেওয়া যাবে। সাসপেন্ড হবে আগে, তারপরে তার উপর ইনভেস্টিগেশন চলবে, ঠিক আছে। কিংবা আরেকটাও হয়, যদি কেউ পুলিশের হাতে ধরা পড়ল, ঠিক আছে, পুলিশ তাকে জেলে বন্দি করে দিল, তাহলেও তাকে কিন্তু সাসপেন্ড ধরে নেওয়া হবে, ডিম টু বি সাসপেন্ড ধরে নেওয়া হবে, ঠিক আছে। সেটা যদি তার সেই যে পুলিশ তাকে ধরলো, সেটা যদি তার হয়তো কাজের সঙ্গে, তার অফিসের কাজের সঙ্গে তার কোনো রিলেশন নেই, বাইরে সে কোথায় মারপিট করেছে, কোথায় গন্ডগোল করেছে, তার জন্য তাকে পুলিশে ধরেছে, জেলে বন্দি করে দিয়েছে, ঠিক আছে, তাহলেও কিন্তু সে সাসপেন্ড হয়ে যাবে। মানে এটা হচ্ছে গুড গভর্নেন্সের একটা দিক, যে গভর্নমেন্ট কিন্তু কোনো রকমের নটোরিয়াস লোকের সাথে তার সংযোগ রাখতে চায় না, ঠিক আছে। তার জন্যে যখনই সে পুলিশের হাতে ধরা পড়ছে, তখনই কিন্তু গভর্নমেন্ট বলছে যে না, একে দিয়ে আমি এখন কাজ করাবো না, এ সাসপেন্ড। যতদিন পর্যন্ত পুলিশের এনকোয়ারি চলবে কিংবা তার কোর্টে কেস চলবে, যতদিন না পর্যন্ত কোর্টের একটা বিধান হবে, ভার্ডিক্ট হবে, ততদিন পর্যন্ত সে সাসপেন্ড থাকবে। তো এই কিছু এই এতগুলো ব্যাপারে তাকে সাসপেন্ড করা যায়, ঠিক আছে। এবার সাসপেনশনের সময় হবেটা কি? সাসপেনশনের সময় তাহলে লোকটা তো তখনও দোষী প্রমাণিত নয়, লোকটাকে মনে করা হচ্ছে যে সে দোষ করেছে, কিন্তু দোষী প্রমাণিত নয়, কারণ এনকোয়ারি চলছে। তাহলে সেই সময়তে কিন্তু লোকটা কাজ না করলেও লোকটা একটা মাইনে পাবে, তাকে বলে সাবসিস্টেন্স অ্যালাউন্স, কিন্তু সেটা কম মাইনে, ঠিক আছে। আর তাছাড়া কি হবে, তাকে যখন খুশি ডাকা হতে পারে এনকোয়ারির সময়তে, ঠিক আছে। বোর্ডের সামনে একটা এনকোয়ারি বোর্ড থাকবে, তো বোর্ডের সময়তে বোর্ডের কাছে উপস্থিত হওয়ার জন্য, অনুসন্ধানে সাহায্য করার জন্যে তাকে যখন খুশি ডাকা হতে পারে। এবং তার জন্যই এটা খুব ইম্পর্টেন্ট যে সে বোর্ডকে না জানিয়ে বা তার অফিসের হেডকে না জানিয়ে সে যেন আউট স্টেশনে না যায়। তাকে মানে লিভিং দ্য স্টেশন ইজ প্রোহিবিটেড অ্যাকচুয়ালি। বা একান্তই যদি যেতে হয় তাহলে তাকে অফিসকে জানিয়েই যেতে হবে, না হলে কিন্তু তাকে অ্যাবসকন্ডিং, তাকে পলাতক ধরে নেওয়া হতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সাসপেনশন হলে হবে। এবং আরেকটা যেটা ব্যাপার সাসপেনশনের ক্ষেত্রে, সেটা একটা মাথায় রাখতে হবে যে এই যে সাবসিস্টেন্স অ্যালাউন্স, এই সাবসিস্টেন্স অ্যালাউন্সের মানে যে পার্সেন্টেজ, সেটা হচ্ছে তার 50% অফ দ্য স্যালারি সে পাবে 90 ডেজ অবধি, মানে 90 দিন অবধি তার এগেনস্টে এনকোয়ারি চলবে, ঠিক আছে। সেই 90 দিন পর্যন্ত যদি চলে তাহলে সে 50% স্যালারি পাবে, ঠিক আছে। কারোর এগেনস্টে যদি 45 দিন এনকোয়ারি চলে তাহলে সে 50% স্যালারি পাবে, যদি 89 দিন চলে তাহলে সে 50%। যখনই 91 হয়ে গেল তখন একটা রিভিউ হবে যে এখনো পর্যন্ত তার এনকোয়ারি কেন শেষ হলো না,
শেষ নাই হতে পারে, তার কারণ থাকতে পারে, কিন্তু সেটা রিভিউ করে দেখা হবে, ঠিক আছে? এইবারে তারপর কি হবে, রিভিউ করে হয়তো দেখা গেল যে না, এর এগেনস্টে এখনও অনেক নতুন নতুন তথ্য জানা যাচ্ছে, নতুন সাক্ষী পাওয়া যাচ্ছে, আরও এনকোয়ারি করা দরকার। তাহলে কি করতে হবে? তাহলে তখন তার সাবসিস্টেন্স অ্যালায়েন্সকে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে 75% করে দিতে হবে। কিন্তু যদি উল্টোটা হয়, মানে আমি এই কিছুক্ষণ আগে বললাম না যে একটা এমপ্লয়ি সে যদি না বলে স্টেশন লিভ করে, পলাতক হয়, অ্যাবসকন্ডিং হয়, কিংবা যদি ইচ্ছে করে যদি সহায়তা না করে এনকোয়ারি প্রসেসে, তাহলে কি হবে? তার মানে তো এমপ্লয়ির জন্য তার এনকোয়ারিটাতে দেরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার সাবসিস্টেন্স অ্যালায়েন্স কমিয়ে 25% অবধি করে দেওয়া যেতে পারে, এটাও রুল আছে। সেটা কতদিন অবধি? 180 দিন অবধি, মানে 90 দিন থেকে, মানে 91 দিন থেকে আরম্ভ করে 180 দিন অবধি। আবার 180 দিনের মাথায় একটা রিভিউ হবে যে এনকোয়ারি এখনও কেন শেষ হচ্ছে না। হতে পারে এনকোয়ারি লম্বা চলতে পারে, ঠিক আছে, কিন্তু আবার রিভিউ হলো। তারপরে তখনও যদি দেখা যায় না আরও এখনও এনকোয়ারি করতে হবে, ইউজুয়ালি এতদিন তো অপেক্ষা করা উচিত নয়, যাই হোক, কিন্তু যদি হয় তাহলে কিন্তু তার সাবসিস্টেন্স অ্যালায়েন্সকে বাড়িয়ে 90% অবধি করা যেতে পারে। আচ্ছা, এছাড়া আরেকটা ব্যাপার যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং প্রায়ই এটা নিয়ে একটা ভুল ধারণা হয় যে সাসপেনশন মানে হচ্ছে তার পানিশমেন্ট। নো, এনকোয়ারি হলে তবে তো পানিশমেন্ট, সাসপেনশন তো এনকোয়ারির আগে। তাহলে সাসপেনশন ইজ নট পানিশমেন্ট, এটা একটা টেম্পোরারি স্টেপ, আর কিছু না। তারপরে এনকোয়ারির পরে যদি দেখা যায় যে সেই ব্যক্তি ইনোসেন্ট, তাহলে তাকে আবার পুনর্বহাল করা হবে, রিইনস্টেট করা হবে ডিউটিতে, এবং সাবসিস্টেন্স অ্যালায়েন্স তো 50% দেওয়া হয়েছিল, বাকি 50% কিন্তু তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। সে সময় সে কাজ করেনি, কিন্তু তাও দিয়ে দেওয়া হবে। তো এই হলো কিছু ব্যাপার। ফলে সাসপেনশন যদিও একটা খুব বড় চ্যাপ্টার, সাসপেনশন পেনাল্টি, পরবর্তীকালে আমি অন্য ভিডিও করব, তাতে আমি ডিটেলে আলোচনা করব। তাহলে কি পাওয়া গেল বেসিক্যালি সাসপেনশনের ব্যাপারে, যে কেউ যদি চিটিংয়ের কেসে অ্যারেস্টেড হয়, মানে পুলিশ যদি তাকে ফর্জারি বা চিটিংয়ে অ্যারেস্ট করে নেয়, তাহলে কি সে সাসপেন্ড হবে? হ্যাঁ, ইমিডিয়েটলি সাসপেন্ড হয়ে যাবে, ডিম টু বি সাসপেন্ড ধরে নেওয়া হবে তাকে সঙ্গে সঙ্গে। আন্ডার ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে কারোর এগেনস্টে, সে সাসপেন্ড তাকে করা হবে, তারপরেই ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে। এবারে ধরুন কেউ প্রায় অফিসে লেট করে আসে, তাহলে কি তাকে সাসপেন্ড করে দেওয়া হবে? সাধারণত এরকম কেসে সাসপেন্ড করা হয় না, ঠিক আছে, তাকে সাসপেন্ড করা হয় না। তাকে হয় ওয়ার্নিং লেটার দেওয়া হয়, বা মাইনর পেনাল্টি হিসেবে সেন্সিওর করা হয়। সেন্সিওর কি আমি পরে বলবো। তো খুব ছোটোখাটো তাকে মাইনর পেনাল্টি করে তাকে ছাড়া হয়, সাধারণত সাসপেন্ড করা সেক্ষেত্রে হয় না, কারণ সাসপেনশনের তো একটা আর্থিক দিক আছে, ফলে চট করে সেটা না করাই ভালো। আচ্ছা, পার্ট 5 এর কথা বলি। পার্ট 5 হচ্ছে ইট টক্স অ্যাবাউট পেনাল্টিজ অ্যান্ড ডিসিপ্লিনারি অথরিটিজ। এটা খুব দিস ইটসেলফ ইজ আ বিগ রুল, ঠিক আছে, খুব বড় চ্যাপ্টার এইটা। তো আমি খুব ছোট করে বলছি যে এটা বেসিক্যালি এক্সপ্লেন করছে যে গভর্নমেন্ট সার্ভেন্ট যদি রুল ব্রেক করে তাহলে তার কি পেনাল্টি হতে পারে এবং কে সেই পেনাল্টি তাকে দিতে পারে, এই সম্বন্ধে আলোচনা হচ্ছে, ঠিক আছে। পেনাল্টি দু প্রকারের, মাইনর পেনাল্টি আর মেজর পেনাল্টি, সবাই জানে।
মাইনর পেনাল্টি ছোট দোষের জন্য, মেজর পেনাল্টি বড় দোষের জন্য। তো মাইনর পেনাল্টিতে কী কী আছে? সেন্সিওর আছে, ওয়ার্নিং আছে। সেন্সিওর ওয়ার্নিং প্রায় একই ব্যাপার, ঠিক আছে? ওয়ার্নিংটা একটু আনঅফিসিয়াল, সেন্সিওরটা একটু অফিসিয়াল। আচ্ছা, একটু একটু কেন বলছি? কারণ ওয়ার্নিংটা সাধারণত তার সার্ভিস বুকে এন্ট্রি হয় না, সেন্সিওর এন্ট্রি হয়, ঠিক আছে? উইথহোল্ডিং অফ প্রমোশন আছে, উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট আছে, রিকভারি ফ্রম পে আছে, ঠিক আছে? উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট, উইথহোল্ডিং অফ প্রমোশন, এগুলো কি? তার ইনক্রিমেন্ট আটকানো, তার প্রমোশন আটকানো, বা তার রিকভারি ফ্রম পে, তার মাইনের থেকে টাকা উদ্ধার করে নেওয়া। মানে আমি পেছন থেকে বলছি যে রিকভারি ফ্রম পে ব্যাপারটা কি? কেউ হয়তো হিসেবে কিছু গরমিল করেছে, তাহলে তার তো একটা শাস্তি হবে। তো দেখা যাবে যে কি করবে অফিস, তার পে থেকে সেই পয়সাটা কেটে নেবে। এটা একটা মাইনর পেনাল্টি, ঠিক আছে? মাইনর পেনাল্টির মাইনর পেনাল্টির ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বলা উচিত যে এনকোয়ারি মাস্ট নয়। এনকোয়ারি করতে পারে, 100% করতে পারে, সেটা তার ডিসিপ্লিনারি অথরিটি সেটা ডিসাইড করবে যে করবে কি না, তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডিসাইড করবে। কিন্তু করতেই হবে এমন কিন্তু কোথাও লেখা নেই, নাও করতে পারে। উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট, তার ইনক্রিমেন্ট আটকানো হলো। আমরা বছরে তো একটা করে ইনক্রিমেন্ট পাই 3%, তো তার ইনক্রিমেন্ট আটকানো হলো। কতদিন পর্যন্ত আটকানো হলো? তার কি একটা ইনক্রিমেন্ট 1 বছর আটকানো হলো, নাকি 2 বছর, নাকি 5 বছর? কতদিন পর্যন্ত তার ইনক্রিমেন্ট আটকানো হলো সেটা বলা থাকবে। সেই ইনক্রিমেন্টের কি কিউমুলেটিভ না নন কিউমুলেটিভ এফেক্ট? কিউমুলেটিভ নন কিউমুলেটিভের ব্যাপারটা কি? এবার কিউমুলেটিভ হলো সেটা যার একটা সুদূর প্রসারী এফেক্ট আছে, আর নন কিউমুলেটিভ যার সুদূর প্রসারী এফেক্ট নেই। কিউমুলেটিভ এফেক্ট যদি দেওয়া হয় তাহলে সাধারণত দেখা যায় যে পেনশনে তার প্রভাব পড়ে। নন কিউমুলেটিভ এফেক্টে কিন্তু পেনশনে তার প্রভাব পড়ে না, শুধু কয়েকদিন সে মাইনেটা একটু কম পায়, ঠিক আছে? পরবর্তীকালে কিউমুলেটিভ নন কিউমুলেটিভটা এক্সাম্পলের সাহায্যে, ইলাস্ট্রেশনের সাহায্যে বোঝালে আরও ভালো বোঝা যাবে। যাই হোক, উইথহোল্ডিং অফ প্রমোশনটা কি? কারোর একটা প্রমোশন পাওয়ার আছে, তার প্রমোশনটা আটকে দেওয়া হলো, এবার আবার সেই কতদিনের জন্য আটকে দেওয়া হলো সেটা বলা থাকবে। মানে ডিপিসি তো মাঝে মাঝে হয়, তো কত দিনের জন্য আটকানো হলো, তার মানে সেই দিনের মধ্যে যদি যে ডিপিসিগুলো পড়বে সেই ডিপিসিতে তাকে আর বিবেচনা করা হবে না, তারপর থেকে আবার হবে, ঠিক আছে? আর ওয়ার্নিং আর সেন্সিওর কিছুই না, একটা অফিসিয়াল ক্রিটিসিজম, আর কিছু না। তাকে অফিসিয়ালি কন্ডেম করা হলো, ভৎসনা করা হলো যে তুমি এই কাজ করেছো, খুব ভুল করেছো, আর করো না, ঠিক আছে? তো এই হলো বেসিক্যালি মাইনর পেনাল্টি। আর মেজর পেনাল্টি কি? মেজর পেনাল্টি হচ্ছে সিরিয়াস অফেন্সের ক্ষেত্রে, বড় ধরনের দোষ করলে কি কি আছে? রিডাকশন ইন র্যাঙ্ক অর পে লেভেল, রিমুভাল ফ্রম সার্ভিস, ডিসমিসাল ফ্রম সার্ভিস, কম্পালসারি রিটায়ারমেন্ট, ঠিক আছে? এই চারটে। তো রিডাকশন ইন র্যাঙ্ক মানে ডিমোশন করে দেওয়া হচ্ছে, এটা কমই হয়, কিন্তু সেরকম যদি গর্হিত অপরাধ হয় তাহলে তো করতে হবে। পে লেভেল কমিয়ে দেওয়া হচ্ছে তাই, ঠিক আছে? কতদিনের জন্যে তাকে নিচের পোস্টে ডিমোশন করা হবে, কতদিনের জন্য তাকে নিচের পে লেভেলে বহাল করা হবে, সেটাও তো আর অর্ডারে লেখা থাকবে। রিমুভাল ফ্রম সার্ভিস আর ডিসমিসাল ফ্রম সার্ভিস, ভেরি ইম্পর্টেন্ট। রিমুভাল আর ডিসমিসালের তফাৎ জানা আপনারা হয়তো অনেকেই জানেন যে দুটোই কিন্তু হচ্ছে চাকরি থেকে বের করে দেওয়া, চাকরি থেকে বরখাস্ত করা। কিন্তু রিমুভালের ক্ষেত্রে সে কিন্তু অন্য গভর্নমেন্ট জব পেতে পারে, ডিসমিসালের ক্ষেত্রে কিন্তু আর পাবে না, কোনো গভর্নমেন্ট জবই সে পাবে না। প্রাইভেটে করতে পারে, কোনো গভর্নমেন্ট জব আর সে পাবে না, ঠিক আছে? ফলে
মানে দুটো ডিগ্রিতে তফাৎ আছে। আর কম্পালসারি রিটায়ারমেন্ট মানে যেটাকে বলছে যে সে 60 বছর বয়সে রিটায়ার করার আগেই, মানে যার জবে রিটায়ারমেন্ট আর কি, 60, বা ডাক্তারদের ক্ষেত্রে তো 65, প্রফেসরদের ক্ষেত্রেও। তো যার যখন রিটায়ারমেন্ট তার আগে তাকে জোর করে ফোর্সফুল রিটায়ারমেন্ট, ঠিক আছে। তো ডিসিপ্লিনারি অথরিটি এই পেনাল্টিগুলো দিতে পারে, ঠিক আছে। গ্রুপ BC এর ক্ষেত্রে ডিপার্টমেন্টাল হেড অফ দ্য অফিসের যে সর্বোচ্চ অফিসার, সে BC এর ক্ষেত্রে পেনাল্টি ইস্যু করতে পারে, সেই ডিসিপ্লিনারি অথরিটি যেহেতু। আর গ্রুপ এর ক্ষেত্রে লেখা থাকবে, যেটা বাইলজে যেটা লেখা থাকবে বা রিক্রুটমেন্ট রুলসে যেটা লেখা থাকবে, যে ডিসিপ্লিনারি অথরিটি যদি মিনিস্ট্রির কোনো বড় অফিসার হয় কিংবা যদি প্রেসিডেন্ট হয় তাহলে সে, ঠিক আছে, তাহলে সে তাকে সেই গ্রুপ এ অফিসারকে তাকে শাস্তি দিতে পারবে, ঠিক আছে। এইবারে আর কয়েকটা কথা হচ্ছে যে পার্ট 6 বলছে যে প্রসিডিওর ফর ইম্পোজিং পেনাল্টি। তো পেনাল্টি দেওয়ার একটা প্রসিডিওর আছে, ঠিক আছে। পেনাল্টি দেওয়ার প্রসিডিওর কি? রুল 14 CCA রুল 14 বলা হচ্ছে মেজর পেনাল্টি কিভাবে দেওয়া হবে, ঠিক আছে, সেই নিয়ে আলোচনা করা হচ্ছে। তো খুব সোজাভাবে এর খুব ভালো বই আছে একটা, আমি পরবর্তীকালে আমি বলে দেবো, সেটাতে পেনাল্টি একবারে পুরো ধাপে ধাপে খুব সুন্দরভাবে বোঝানো আছে। এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যে যাই হোক আমি খুব শর্টে ওয়ান লাইনার করে বোঝাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা চার্জশিট ড্রাফট করতে হবে। চার্জশিট কি অভিযোগ আছে, সেই ইনকামবেন্টের এগেনস্টে কি অভিযোগ আছে সেগুলো লিখে ফেলতে হবে, একটা লিস্ট করে ফেলতে হবে, এটাই হচ্ছে চার্জশিট, ঠিক আছে। তারপর সেই চার্জশিটটা সেই এমপ্লয়িকে একটা কপি দেওয়া হবে এবং তাকে বলা হবে যে তুমি এর এগেনস্টে কিছু কি বলতে চাও তাহলে বলো। তাকে তা একটা সময় দিয়ে দেওয়া, এমন না যে অনির্দিষ্টকাল, না, চার্জশিটটা তার হাতে দিয়ে রিসিভ করিয়ে নিয়ে তাকে একটা সময় দেওয়া হবে যে তুমি সেই 10 দিনের মধ্যে তুমি, বা 7 দিন, তার মধ্যে তুমি উত্তর দাও। এবার সে আত্মপক্ষ সমর্থন করে একটা উত্তর দেবে। তারপরে একটা এনকোয়ারি অফিসার অ্যাপয়েন্ট করতে হবে, যে কিনা নিউট্রাল হবে, না এপক্ষের না ওপক্ষের, একটা নিউট্রাল লোক, যে এনকোয়ারি অফিসার হিসেবে কাজ করবে এবং পক্ষপাতিত্বহীনভাবে পুরো ব্যাপারটা নিউট্রালি জাজ করবে, ইনভেস্টিগেট করবে। তারপর সে একটা এনকোয়ারি রিপোর্ট তৈরি করবে এবং সেই এনকোয়ারি রিপোর্টটা সে সেই ব্যক্তির যে ডিসিপ্লিনারি অথরিটি তার কাছে পাঠিয়ে দেবে। তারপরে আরম্ভ হবে শুনানি এবং ডিসিপ্লিনারি অথরিটির তরফ থেকে একটা প্রেজেন্টিং অফিসার অ্যাপয়েন্ট করা হবে, যে ডিসিপ্লিনারি অথরিটির হয়ে কেসটাকে প্রেজেন্ট করবে। সিমিলারলি সেই ব্যক্তিও কিন্তু নিজের জন্য, মানে নিজের হয়ে কথা বলার জন্য, সে নিজেও বলতে পারে কিংবা নিজের হয়ে কথা বলার জন্য কাউকে হায়ার করতে পারে, কাউকে ঠিক করতে পারে, ঠিক আছে। এরমভাবে দুপক্ষ শুনানি হবে এবং লাস্টে সব শুনে ডিসিপ্লিনারি অথরিটি তার জাজমেন্ট দেবে। সেটা যদি পেনাল্টি হয় তাহলে পেনাল্টি, ঠিক আছে। আচ্ছা, এই পেনাল্টি কি জাজমেন্ট হলো সেইটার কপি কিন্তু অবশ্যই সেই এমপ্লয়ি পেয়ে যাবে, ঠিক আছে। যেমন আগে চার্জশিট পেয়েছিল তেমনি অর্ডারেরও কপি পাবে।
তাহলে যদি একজন সেকশন অফিসার কাজ করছে একটা খুব একটা গোপন একটা খুব কনফিডেন্সিয়াল ফাইল নিয়ে সে হ্যান্ডেল করছে, এবং দেখা গেল যে হঠাৎ করে সেই ফাইলের মধ্যের ইনফরমেশন লিক হয়ে গেছে। প্রথমেই ধরা হবে সেই সেকশন অফিসারকে এবং তার এগেনস্টে চার্জশিট ইস্যু হবে। ঠিক আছে, চার্জশিটে কপি তাকে দেওয়া হবে কোন রুলের, এবং সেইখানে না এটাও বলা থাকবে যে এই রুলের এগেনস্ট, এই রুলের বলে, এই রুল অনুযায়ী তোমাকে এই শাস্তি দেব বলে আমরা ঠিক করছি, এটাও বলা হবে। তখন ও পুরোটা সেই সেকশন অফিসার তখন পুরোটা, আর তার আগে সে কিন্তু সাসপেন্ড হয়ে আছে, এইবারে সে পুরো ব্যাপারটা দেখবে, কোনো এক্সপার্টকে দিয়ে দেখানো হলে দেখাবে, এবং দেখে সে তখন ডিসাইড করবে যে কি লিখবে। আত্মপক্ষ সমর্থনে সে লিখে ফেললো, সেটা তারপরে সে জমা দিয়ে দিল নির্দিষ্ট সময়ের মধ্যে। অবশ্যই তা করতে ডিসিপ্লিনারি অথরিটি একটা এনকোয়ারি অফিসার, একটা প্রেজেন্টিং অফিসার ঠিক করে ফেলেছে। সেই এনকোয়ারি অফিসার কি করলো, তখন তার উত্তর নিয়ে তার এনকোয়ারি, তার ইনভেস্টিগেশন স্টার্ট করে দিল। একটা ইনকোয়ারি রিপোর্ট তৈরি হলো কিছুদিন পরে, সেই এনকোয়ারি রিপোর্টটা ডিসিপ্লিনারি অথরিটিকে দিয়ে দিল। ডিসিপ্লিনারি অথরিটি এবার এনকোয়ারি রিপোর্টটা ধরে নিল প্রেজেন্টিং অফিসারকে। প্রেজেন্টিং অফিসার এবার সেইটাকে নিয়ে শুনানির প্রসেস আরম্ভ করলো। ঠিক আছে, হিয়ারিং, এবার হিয়ারিং চললো। হিয়ারিং চলতে চলতে একটা সময় এসে ডিসিপ্লিনারি অথরিটি সব বাদী বিবাদী পক্ষের কথা শুনে, সব এভিডেন্স দেখে নিজের ভার্ডিক্ট দিল। ঠিক আছে, এবং সেই ভার্ডিক্ট হয়তো হলো যে হ্যাঁ সত্যিই সেকশন অফিসার অনৈতিকভাবে ইনফরমেশন লিক করেছে, ফলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া, রিমুভাল ফ্রম সার্ভিস করা হোক। তখন তার অর্ডার কপি তাকে দেওয়া হলো সেকশন অফিসারকে, এবং তারপরে তাকে রিমুভ করা হলো। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। রুল 16 কি বলছে, রুল 16, রুল 15 এগুলো হচ্ছে মাইনর পেনাল্টি নিয়ে আলোচনা করছে। মাইনর পেনাল্টি আগেই বলছি যেমন ছোটোখাটো দোষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রথমে কি হয়, প্রথমে যেগুলো মাইনর পেনাল্টি খুব যে একবারে একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে তা নয়, এটা ডিসিপ্লিনারি অথরিটি ঠিক করে যে মাইনর পেনাল্টিটা কিভাবে সার্ভ করা হবে। কিন্তু মোটামুটি যেটা গাইডেন্স সেটা হচ্ছে যে এমপ্লয়িকে আগে রিটেন জানাতে হবে, যে ওই চার্জশিটের মতোই আর কি, যে সে কী দোষ করেছে। ঠিক আছে, এবং তাকে বলা হবে যে তুমি অমুক দিনের মধ্যে এক্সপ্লেনেশন জমা দাও, যে তুমি এর এগেনস্টে কী বলতে চাও। তখন এমপ্লয়ি সেই সময়ের মধ্যে তার এক্সপ্লেনেশন দেবে। এইবারে যদি এনকোয়ারি হলো তো হলো, না হলো তো না হলো। ঠিক আছে, এনকোয়ারিটা কখনোই কম্পালসারি না এক্ষেত্রে, এবং তারপরে ডিসিপ্লিনারি অথরিটি একটা ডিসিশন নিয়ে নেবে। ঠিক আছে, এবং ফাইনাল অর্ডার পাস করে দেবে, সেই অর্ডারের কপি ওকে ধরিয়ে দেবে। আচ্ছা, এই হলো ব্যাপার। এইবারে এখানে একটা ব্যাপার হয় যে যদি এমপ্লয়ি কোঅপারেট করলো না, এমপ্লয়িকে তো বলা হয়েছিল যে তুমি এর একটা উত্তর দাও, চার্জশিট ধরিয়েছে তার, এবার তুমি বলো যে এর একটা এক্সপ্লেনেশন দাও। এমপ্লয়ি দেখা গেল যে কোনো সাড়া শব্দ করলো না, কোনো উত্তর দিল না, সেক্ষেত্রে কী হবে? তাহলে কি কেসটা ঝুলে থাকবে? না, ওই সময় পর্যন্ত অপেক্ষা করা হবে বড়জোর। তারপরে হয়তো যদি ডিসিপ্লিনারি অথরিটি মনে করে তাহলে তাকে আরও একবার দুবার হয়তো নোটিশ পাঠাতে পারে যে কি হলো, তোমাকে তাড়াতাড়ি আমাদের ডিসিশন নিতে হবে, তুমি তাড়াতাড়ি উত্তর দাও। কিন্তু সে দিল না উত্তর, কিংবা আবার সে বলল যে হ্যাঁ আমি করেছি। তো উভয় ক্ষেত্রেই ডিসিপ্লিনারি অথরিটি কিন্তু সেক্ষেত্রে
একটা ডিসিশন নিয়ে নেবে, ঠিক আছে? এবং সেই ডিসিশনটা বাইন্ডিং হবে। সেই ডিসিশনটা কিন্তু অনেকটা এক্সপার্টি ডিসিশন, মানে একতরফা ডিসিশন হলো, কিন্তু সেই ডিসিশনটা কিন্তু সেই ইনকামবেন্টকে মেনে নিতে হবে, সে মানতে বাধ্য থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা রুল 17 কথা বলছে যে যখন এমপ্লয়ি কাজের মধ্যে থাকছে না, ঠিক আছে, কিংবা আবার যেটা বললাম যে সে চিঠির বা নোটিশের কোনো উত্তর দিচ্ছে না, কিংবা সে পালিয়ে গেছে, অ্যাবসকন্ডিং, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে যেটা বললাম যে ডিসিপ্লিনারি অথরিটি তার ডিসিশন নেবে এবং প্রত্যেকটা যা ডিসিশন নেবে, চার্জশিট যেমন তাকে সার্ভ করেছিল, সে নিক বা না নিক, তাকে যেমন সার্ভ করা হয়েছিল সেই ডিসিশনটাও তাকে সার্ভ করে দেওয়া হবে। এবং সেই এমপ্লয়ির কাছে কোনো এরকম এখতিয়ার থাকবে না যে আমি তো জানি না, এটা বলার কিন্তু তার কাছে কোনো স্কোপ থাকবে না, ঠিক আছে? মানে এইটা এই জন্যই করা হয় যে ওয়ান ক্যান নট এসকেপ পানিশমেন্ট জাস্ট বাই অ্যাবসকন্ডিং। পালিয়ে গিয়ে শুধু তার শাস্তিকে সে অ্যাভয়েড করতে পারবে না। আচ্ছা, একটা এনকোয়ারি যখন কমপ্লিট হচ্ছে তখন এনকোয়ারি অফিসার সেই এনকোয়ারি রিপোর্টটাকে সাবমিট করে ডিসিপ্লিনারি অথরিটির কাছে। তার সঙ্গে কি দেয়? সে যাবতীয় ডকুমেন্ট, সেই সংক্রান্ত যাবতীয় ডকুমেন্ট, এবং দরকার হলে অ্যাডভাইসও সে লিখিতভাবে ডিসিপ্লিনারি অথরিটিকে দেয়, ঠিক আছে? কিন্তু যেটা বললাম যে ডিসিপ্লিনারি অথরিটিকে দিল আর ডিসিপ্লিনারি অথরিটি সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিল, তা কিন্তু নয়। কারণ যে কোনো স্টেজে একটা পানিশমেন্ট দেওয়ার, একটা পেনাল্টি দেওয়ার যে কোনো স্টেজে কিন্তু ইনকামবেন্টকে বারবার সুযোগ দেওয়া হয় যে তার আত্মপক্ষ সমর্থন করে তাকে জিনিসটা বোঝানোর সুযোগ দেওয়া হয়, ঠিক আছে? তো এইটা কেন করা হয়? কারণ ফেয়ারনেস অফ দ্য প্রসিডিওর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কখনো যাতে সে বলতে না পারে যে আমাকে তো বলার সুযোগই দেওয়া হলো না। আচ্ছা, এবারে ফর্মাল এনকোয়ারি কিছু কিছু ক্ষেত্রে আবার দরকার হয়ও না। যেমন আমি বলেছিলাম যে যেখানে মামলা ক্রিমিনাল কোর্টে চলছে বা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, কিংবা প্রেসিডেন্ট বলে দিয়েছে, ভারতের প্রেসিডেন্ট বলে দিয়েছে যে এ দোষী, তো এই সব ক্ষেত্রে কিন্তু কোনো এনকোয়ারির দরকার নেই। কিংবা কোর্ট একটা জাজমেন্ট দিয়ে দিয়েছে, কোর্ট বলে দিয়েছে যে সে দোষী, আর নতুন করে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে কোনো লাভ নেই, ঠিক আছে? ও যা বলে দিয়েছে, ও অনেক ওপরের অথরিটি বলে দিয়েছে, মানে ওটাই। সেক্ষেত্রে আর কিন্তু এগুলো হচ্ছে স্পেশাল কেস, এগুলো কিন্তু আর আলাদা করে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করার কোনো মানে হয় না। আচ্ছা, আরেকটা ব্যাপার, যদি অনেক একাধিক গভর্নমেন্ট এমপ্লয়ি একই দোষে দোষী হয়, তাহলে তাদের ক্ষেত্রে তাদেরকে আলাদা আলাদা করে তাদের প্রসিডিংস করার কোনো দরকার নেই। তাদেরকে একটা জেনারেল প্রসিডিংসের, একটা কমন প্রসিডিংসের মধ্যে ফেলে দেওয়া যায়, ঠিক আছে? আর কমন প্রসিডিংসের ডিসিপ্লিনারি অথরিটি কে হবে? ধরে নিই একজন সেকশন অফিসার, একজন ইউডিসি আর একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তিনজনে একই দোষে দোষী, তিনজনেই, কিন্তু তিনজনের কিন্তু পে লেভেল আলাদা, তিনজনের পোস্ট আলাদা, তিনজনের মানে সেকশন অফিসার হচ্ছে গ্রুপ বি, এআর হচ্ছে গ্রুপ এ, আর ইউডিসি হচ্ছে গ্রুপ সি,
তিনজনে তিন গ্রুপের, কিন্তু দোষ একই তিনজনের। তাহলে কি হবে? আলাদা আলাদা করে তিনজনের ডিসিপ্লিনারি প্রসিডিংস করা কোনো দরকার নেই, একই সঙ্গে ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে। কিন্তু যে ডিসিপ্লিনারি অথরিটি সে হবে এআর এর ওপরে, মানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের যে ডিসিপ্লিনারি অথরিটি সে হবে এই তিনজনেরই ডিসিপ্লিনারি অথরিটি। তার মানে হলো এই যে কমন প্রসিডিংয়ের ক্ষেত্রে যে অফিসার সব থেকে উঁচু পোস্টে থাকবে তার যে ডিসিপ্লিনারি অথরিটি, সেই সবার ডিসিপ্লিনারি অথরিটি অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে ইউপিএসসির সঙ্গে এইসব ডিসিপ্লিনারি প্রসিডিংসে ইউপিএসসির সঙ্গে কনসাল্ট করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো সেটা কোন কোন ক্ষেত্রে করতে হয় সেটা কিন্তু ওই আবার বাইলজে কিংবা তার রিক্রুটমেন্ট রুলসেই লেখা থাকে। ঠিক আছে? তো সেইটা দেখে নিতে হবে। তবে সাধারণত আজকাল মানে ইউপিএসসিরও এত চাপ যে খুব খুব অবভিয়াস ব্যাপারে বা খুব ছোটোখাটো ব্যাপারে ইউপিএসসিতে ট্রান্সফার হয় না কেস। ঠিক আছে? এবার হচ্ছে যে রাইট টু অ্যাপিল। ঠিক আছে? রাইট টু অ্যাপিল কি? রাইট টু অ্যাপিল হচ্ছে যে একজনকে একটা শাস্তি দেওয়া হলো, কিন্তু সে সেই শাস্তিটা মেনে নিচ্ছে না। সে বলছে যে আমার প্রসিডিওরে ফল্ট আছে, যেভাবে আমাকে শাস্তি দেওয়া হলো, কিংবা যে যে প্রমাণগুলো দেওয়া হয়েছে সেই প্রমাণগুলো মিথ্যে, তার কোথাও না কোথাও সেই ব্যাপারে আপত্তি আছে। তাহলে সে কি করবে? অ্যাপিল করবে, সে আবেদন করবে আবার। ঠিক আছে? এটাই পার্ট 7-এ বলা হচ্ছে আর কি। তো কি কি ক্ষেত্রে সে আবেদন করতে পারে? সে কি সব ক্ষেত্রে আবেদন করতে পারে? না, সব ক্ষেত্রে করতে পারে না। সাধারণত এইসব ক্ষেত্রে করতে পারে যেখানে একটা তাকে পেনাল্টি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাকে প্রমোশন দেওয়া হয়নি, সেক্ষেত্রে তাকে তার র্যাঙ্ক বা পে লেভেল কমিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাকে আনরিজনেবলি ট্রান্সফার করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিংবা তাকে স্পেশাল কোনো অনার বা স্পেশাল কোনো রেকগনিশন, স্পেশাল কোনো সম্মান থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, সেক্ষেত্রে। ঠিক আছে? এইসব ক্ষেত্রে সে অ্যাপিল করতে পারে। অ্যাপিল কাকে করবে? দ্য অ্যাপিল must be made to the next higher authority than the one who passed the original order. তার মানে ডিসিপ্লিনারি অথরিটির ওপরে যে অথরিটি আছে, নেক্সট হায়ার অথরিটি টু ডিসিপ্লিনারি অথরিটি যে আছে, তাকে সে অ্যাপিল করবে। ঠিক আছে? টাইম লিমিট আছে। অর্ডার সার্ভ করার 45 দিনের মাথায় তাকে অ্যাপিল করতে হবে। ঠিক আছে? এই অ্যাপিলটা কিভাবে করবে? সে খুব ক্লিয়ারলি এবং রেসপেক্টফুলি সে লিখবে। ঠিক আছে? তার সঙ্গে অর্ডারের কপিটা সে যোগ করবে। কেন তার মনে হচ্ছে যে অর্ডারটা হচ্ছে আনফেয়ার, অর্ডারটা অযৌক্তিক বা অনৈতিক, কেন তার মনে হচ্ছে সেটা সে ক্লিয়ারলি লিখবে। তার পেছনে কারণ দেখাবে এবং তার পেছনে যত সম্ভব সে এভিডেন্স দেবে, প্রমাণ সব অ্যাটাচ করে দেবে। ঠিক আছে? এবং সবশেষে সে সাইন করে ডেট দিয়ে সে অ্যাপিলটা করবে। যাকে অ্যাপিল করছে তার নাম কি? অ্যাপেলেট অথরিটি। ঠিক আছে? অ্যাপেলেট অথরিটি। এই অ্যাপেলেট অথরিটির কাছে কি পাওয়ার আছে, কি করতে পারে সে? এই অ্যাপেলেট অথরিটি ডিসমিস করতে পারে অ্যাপিল, খারিজ করে দেবে। অ্যাপিলটা অ্যালাউ করতে পারে।
অ্যালাউ করলে সে কী করতে পারে, যে সে পেনাল্টিটাকে ক্যান্সেল করে দিতে পারে বা কমিয়ে দিতে পারে। সে আবার ইনভেস্টিগেশনের জন্য অর্ডার করতে পারে, মানে আবার এনকোয়ারি কর, ফ্রেশ এনকোয়ারি। সে আরও ইনফরমেশনের জন্য বা আরও রেকর্ডসের জন্যে সেই অফিসকে বা সেই ডিসিপ্লিনারি অথরিটিকে ইনস্ট্রাকশন দিতে পারে। কিংবা সে পানিশমেন্টটাকে চেঞ্জ করার জন্যও বলতে পারে, মানে শুধু যে কমিয়ে দেওয়ার জন্য বলতে পারে তা না, সে বাড়িয়ে দেওয়ার জন্যও বলতে পারে। আবার সে হয় না খুব একটা, কিন্তু সে বলতে পারে, তার কাছে সেই অধিকার আছে। কিন্তু এই যে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা খুব বড় একটা কোশ্চেন আসে, খুব কোশ্চেনটা আসে যে এই যে বাড়িয়ে দেওয়া, এই বাড়িয়ে দেওয়াটা কি সে বললো আর ওটা বেড়ে গেল? না। ন্যাচারাল জাস্টিস, তার যে এসেন্স, সেটাকে মাথায় রেখে যখনই তার শাস্তি বাড়িয়ে দিচ্ছে অ্যাপেলেট অথরিটি বা যেই হোক, যার শাস্তি যখনই বাড়িয়ে দিচ্ছে, তখনই আবার সেই ইনকামবেন্টকে রিপ্রেজেন্টেশনের সুযোগ দিতে হবে, আবার তাকে এক্সপ্লেনেশনের সুযোগ দিতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। এটা নিয়ম। হঠাৎ করে বাড়িয়ে দেওয়া কিন্তু যায় না, ঠিক আছে? এই ব্যাপারটাই আরেকটু ডিটেলে বলা আছে পার্ট 8-এ, রিভিশন অ্যান্ড রিভিউতে, ঠিক আছে? তো রিভাইজ কে করতে পারে, রিভিশন কে করতে পারে? প্রেসিডেন্ট করতে পারে। যে অরিজিনাল অর্ডারটা দিয়েছিল তার হায়ার অথরিটি মানে অ্যাপেলেট অথরিটি করতে পারে, ঠিক আছে? প্রেসিডেন্ট তো সবই করতে পারে, কারণ প্রেসিডেন্ট তো অ্যাডমিনিস্ট্রেটিভ হেড দেশে, সে তো সবই করতে পারে। আর কখন করতে পারে? যখন কোনো অ্যাপিল করা হয়নি তখনও করতে পারে। হয়তো একজন অ্যাপিল করেনি, কিন্তু হয়তো অডিটে ধরা পড়লো যে কেউ ভুল করে শাস্তি পেয়েছে, কিংবা হয়তো অফিসেরই কোনো কাজ রিভিউ করতে গিয়ে ধরা পড়লো যে কেউ ভুল করে শাস্তি পেয়েছে, তাহলে কিন্তু সেই কেসটাকে রিওপেন করে রিভাইজড অর্ডার দেওয়া যায়, ঠিক আছে? তো আবার যদি তার অ্যাপিল, সে কেউ একটা অ্যাপিল করেছে কিন্তু তার অ্যাপিলটা রিজেক্ট হয়ে গেছে, তারপরেও কিন্তু সেটাকে আবার রিভাইজ করা যায়, আবার রিওপেন করে আবার রিভাইজ করা যায়। কিংবা দেখা গেল যে নতুন কিছু অবভিয়াস ফ্যাক্টস সামনে এলো, মানে যে ফ্যাক্টসের ওপর অর্ডারটা দেওয়া হয়েছিল, যে ফ্যাক্টসের ওপর ডিসিশানটা দেওয়া হয়েছিল, তাকে অভিযুক্ত করে তাকে তার ওপর পেনাল্টি ইম্পোজ করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে নতুন নতুন ফ্যাক্টস আবার বেরোচ্ছে, সেক্ষেত্রে কেসটা রিওপেন করা যায়, অর্ডার রিভাইজ করা যায়। কিংবা যদি দেখা যায় যে আগের প্রমাণ যেগুলো ছিল সেই প্রমাণগুলো ঠিক প্রমাণ নয়, সেগুলো মিথ্যে প্রমাণ বা সেগুলোর মধ্যে গলদ আছে, সেটাও যদি জানা যায়, তাহলেও কিন্তু সেইটাকে রিভাইজ করা যেতে পারে যে কোনো সময়তে, ঠিক আছে? তো রিভাইজিং অথরিটি তাহলে কী করতে পারে? ক্যান্সেল, চেঞ্জ বা রিডিউস করতে পারে পেনাল্টি, ঠিক আছে? কিংবা ফ্রেশ এনকোয়ারি করতে পারে। কিন্তু যেটা বললাম যে এক্সপ্ল্যানেশনের চান্স না দিয়ে কিন্তু পেনাল্টি ইনক্রিজ করতে পারে না কোনো মতেই, এমনকি ভারতের প্রেসিডেন্টও পারে না, ঠিক আছে? তো এইটা হলো ব্যাপার। আর তাছাড়া আছে যেটা, সেটা হচ্ছে যে একটা টাইম লিমিট আছে। রিভিউ করার টাইম লিমিট হচ্ছে ইউজুয়ালি 6 মান্থস। ইউজুয়ালি 6 মান্থস। 6 মান্থসে পরে কি হবে না? কোনো মতেই কি রিভিউ হবে না? না, তা নয়। রিভিউ হতে পারে সবসময়তেই, ডিপেন্ডিং অন দ্য
গ্র্যাভিটি অফ দ্য কেস, ঠিক আছে, কেসটা কতটা ইম্পর্টেন্ট। ন্যায় বিচার পাওয়া যাবে সবসময়তেই, কিন্তু দেখতে হবে সেটার তাৎপর্য দেখতে হবে তারপর। কিন্তু ইউজুয়ালি 6 months, ঠিক আছে। যেমন অ্যাপিল করার যেমন একটা 45 দিন একটা সময় আছে, তো 45 দিন পর কি করা যাবে না? করা যাবে। সেটা গ্র্যাভিটি বিচার করতে হবে যে কেন সে 45 দিনের মধ্যে করতে হবে। সে হয়তো ফার ফ্লাং এরিয়া থাকে, বহু দূরে থাকে, সে তা 45 দিনের মধ্যে করতে পারেনি অ্যাপিল, কিংবা তার শরীর খারাপ ছিল, সে হসপিটালাইজ ছিল, সে করতে পারেনি 45 দিনের মধ্যে, ফলে তাকে 45 দিনের পরে অ্যাপিল করার সুযোগ দিতে হবে। ডিসিপ্লিনারি অথরিটিকে সেটা অ্যালাউ করতে হবে। তেমনিভাবে এটাও রিভিউও কিন্তু 6 মাসের মধ্যে করার নিয়ম, কিন্তু তারপরেও করা যেতে পারে অন স্পেশাল পারমিশন। লাস্ট পার্ট ইজ মিসলেনিয়াস। মিসলেনিয়াসের মধ্যে সেই সব জিনিসই বলা হচ্ছে যেগুলো কিনা আগের 8টা পার্টে ডিসকাস করা হয়নি, ঠিক আছে। তো এইখানে এটাই বলা হচ্ছে যে যে চার্জশিট, যে অর্ডার, যে নোটিশ, সেগুলো যাতে প্রপারলি সার্ভড হয় সেটাকে এনশিওর করতে হবে, যাতে মানে যেমন হচ্ছে হ্যান্ড ডেলিভারি করা যাবে, তাকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠানো যাবে, ঠিক আছে। যদি সেই পার্সন, সেই এমপ্লয়ি যদি মিসিং হয়, অ্যাবসকন্ডিং হয়, তাহলে নিউজ পেপারে তাকে হোয়াইট পাবলিকেশন করতে হবে সেই নোটিশের, ঠিক আছে, যাতে সে কোনো মতেই বলতে পারে না যে আমি তো জানি না, ঠিক আছে। আর তাছাড়া হচ্ছে যে ডিসিপ্লিনারি অথরিটি ক্যান ডিসাইড দ্য প্রসেস ইউজিং ফেয়ার জাজমেন্ট, ঠিক আছে। ইউনিক সিচুয়েশন থাকে, ঠিক আছে, প্রত্যেকটা কেস তো আলাদা আলাদা, কারণ মানুষ নিয়ে ডিল, এমপ্লয় নিয়ে ডিল, তো প্রত্যেকটা কেস হচ্ছে আলাদা আলাদা। তো প্রত্যেকটা কেস যেহেতু আলাদা, তার ডিলিং প্যাটার্নও কিন্তু আলাদা হয়, একদম কিন্তু কপি বুক পুরো মানে কপি পেস্ট কিন্তু হবে না। তো প্রত্যেকটা জিনিস আলাদা, সেই প্রত্যেকটা আলাদা কেসকে আলাদাভাবে হ্যান্ডেল করার যে ফ্লেক্সিবিলিটিটা, সেটা কিন্তু ডিসিপ্লিনারি অথরিটির কাছে আছে। আর এছাড়া বলা হচ্ছে যে এই রুলগুলো তৈরি করার আগে যদি কোনো, এই রুল যখন এই সিসিএ রুল, এগুলো এটা ইমপ্লিমেন্ট হওয়ার আগে যদি কোনো কেস ঘটে থাকে এবং এখন দেখা যাচ্ছে যে না সেই কেসটা ঠিক নয় এই সিসিএস রুল অনুযায়ী, তাহলে কি সেই কেসটাকে আবার টেনে নিয়ে আবার রিওপেন করে আবার না, যা হয়ে গেছে হয়ে গেছে, সিসিএস এর আগে যা হয়ে গেছে সেই তখনকার রুল অনুযায়ী সেটা হয়েছে, তখনকার রুল অনুযায়ী সেটা বিচার হয়েছে, সেইটাকে কিন্তু আর টেনে আনা যাবে না। কিন্তু যদি কেউ মনে করে যে আমি হয়তো অনেক পুরনো ঘটনা, সিসিএ রুল 1965 সালে আসার আগেকার ঘটনা, কিন্তু তার বিচার তখনকার রুল অনুযায়ী হয়নি, ওল্ড রুল অনুযায়ী হয়নি, এবার সে চাইছে যে এখনকার রুল অনুযায়ী তার বিচার হোক, সেটা সে করতে পারবে। পুরনো যেটার বিচার হয়ে গেছে, সেটা ওল্ড রুল অনুযায়ী যেটা বিচার হয়ে গেছে সেটা যেমন টেনে আনা যাবে না, কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এটা অনুযায়ী বিচার করা যাবে, ঠিক আছে। তো এই ছিল খুব সংক্ষেপে সিসিএ রুলের একটা ওভারভিউ। হাউএভার এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা, রুল ওয়াইজ আলোচনা পরবর্তীকালে করব। থ্যাংক ইউ।